নিজের স্বামী আর বোনকে একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে থমকে গেল তানিয়া। মনে হলো মুহূর্তের মধ্যে চারদিকের শব্দ, আলো, হাওয়া সব কেমন স্তব্ধ হয়ে গেছে। পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। বুকের ভেতরটা আচমকা খালি হয়ে এসে আবার অদ্ভুত এক ভারে ভরে উঠল, যেমনটা হয় বিশ্বাস ভাঙার ঠিক আগ মুহূর্তে। মাঝরাতে ঘুম ভেঙেছিল পানির পিপাসায়। গলা শুকিয়ে কাঠ, শরীরটা ঝিমঝিম করছিল। তানিয়া বালিশের পাশে হাতড়ে দেখল রায়হান নেই। স্বামী পাশে না থাকায় প্রথমে বিশেষ কিছু মনে হয়নি। বহুদিন ধরেই তো রায়হান রাতের বেলায় মাঝে মধ্যে উঠে যায়, কখনো ফোন ধরে, কখনো বারান্দায় দাঁড়িয়ে থাকে। তানিয়া ভেবেছিল হয়তো কাজের চাপ, কিংবা ঘুম ভাঙলে হালকা হাঁটাহাঁটি করার অভ্যেস, এরকম কিছু। তবু আজ কেন জানি তার বুকটা কেঁপে উঠল। অল্প দূর থেকে পানির পড়ার ক্ষীণ শব্দ ভেসে আসছিল। সে ভাবল রায়হান ওয়াশরুমে গেছে। টেবিলের ওপর বোতলটা ছিল, সেটা হাতে নিয়ে ধীরে ধীরে বাইরে এলো তানিয়া। বাড়িটা গভীর রাতের নীরবতায় ডুবে। শুধু দেয়ালের ঘড়ির টিকটিক শব্দটা মাঝে মাঝে কানে লাগছে। নিচে নামল সে। রান্নাঘরে গিয়ে পানির জগটা ভরল। গ্লাসে ঢেলে এক ঢোক খেল, কিন্তু গলা ভিজল না। ভেতরের অস্থিরতা যেন পানির থেকেও বেশি তৃষ্ণা হয়ে উঠেছে। তানিয়া আরেকবার জগের ঢাকনা লাগিয়ে রেখে সিঁড়ির দিকে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তার চোখ পড়ল করিডরের দিকে। করিডরটা লম্বা। শেষ প্রান্তে একটা অতিথি ঘর আছে। দিনের বেলায় ওই ঘরটা থাকে তালাবদ্ধ বা ফাঁকা। মাঝে মধ্যে নাবিলা এলে তার জিনিসপত্র রাখা হয়। আজও নাবিলা এসেছে, তানিয়ার ছোট বোন। কলেজের ছুটি আর পরীক্ষা মিলিয়ে কিছুদিন থেকে যায় এখানে। তানিয়া ছোট থেকেই বোনকে বুকে আগলে রেখেছে, যেন একটাই বোন, একটাই দায়িত্ব। তানিয়া নিজের ঘরের দিকে ঘুরতে গিয়েও থেমে গেল, কারণ করিডরের শেষ দিক থেকে কারো ফিসফিসানি ভেসে এলো। খুব স্পষ্ট নয়, তবু রাতের নীরবতায় ওই সামান্য শব্দও বড় হয়ে শোনায়। কারা কথা বলছে এই সময়ে? কৌতূহলের সাথে সাথে একটা অজানা আশঙ্কা তাকে টেনে নিল। তানিয়া খুব আস্তে পা ফেলতে লাগল, যেন কাঠের মেঝেতে শব্দ না হয়। কয়েক কদম এগোতেই দেখল শেষ ঘরের ভেতর থেকে আলো বেরোচ্ছে। দরজাটা পুরো বন্ধ নয়, একটু ফাঁক। সেই ফাঁকের ভেতর দিয়ে ছায়া, আলো নড়ছে। তানিয়ার শ্বাস আটকে গেল। সে নিজেকেই বলল, না না, নিশ্চয়ই ভুল বুঝছি। নাবিলা হয়তো পড়ছে, রায়হান হয়তো কিছু বলতে গেছে, এটাই স্বাভাবিক। কিন্তু বুকের ধুকধুকানি তাকে শুনতে দিচ্ছে না নিজের কথাও। আরেকটু কাছে যেতেই ভেতরের কথাগুলো স্পষ্ট হলো। এভাবে থাকলে চলবে না। নাবিলার গলা চাপা, কিন্তু উত্তেজনা লুকোনো নয়। চিন্তা করো না। রায়হানের কণ্ঠ পরিচিত, নিশ্চিত, নির্দ্বিধা। সব ঠিকঠাক হচ্ছে। তানিয়ার হাতের গ্লাসটা কেঁপে উঠল। সে দ্রুত অন্য হাতে বোতলটা চেপে ধরল, যেন শব্দ না হয়। এরপর যে দৃশ্যটা তার চোখে পড়ল, তা কোনো ভুল বোঝাবুঝির সুযোগ রাখল না। রায়হান ও নাবিলা খুব কাছাকাছি। এমন এক ঘনিষ্ঠতা যা ভাই বোনের সম্পর্ক নয়, আত্মীয়তার সৌজন্যও নয়। তানিয়া মনে হলো তার চোখের সামনে যেন একটা পর্দা ছিঁড়ে পড়ল, যে পর্দা সে নিজেই এতদিন ধরে টেনে রেখেছিল, নিজের সংসারকে সুন্দর দেখার জন্য, নিজের বিশ্বাসকে অক্ষত রাখার জন্য। চোখের কোণে পানি জমে গেল। তানিয়া কাঁদতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। মাথা ঝিমঝিম করছিল। মনে হচ্ছিল সে বুঝি এখনই পড়ে যাবে। তবু সে পড়ল না, কারণ কিছু একটা তাকে আটকে রেখেছে। হয়তো সত্যিটাকে পুরোটা শুনে নেওয়ার এক জেদ, কিংবা এমন এক নীরব প্রতিশোধ যা এখনও শব্দ পায়নি। ভেতরে নাবিলা হঠাৎ একটু সরে দাঁড়ালো। রায়হান বিরক্তির মতো করে বলল, কি হলো, এভাবে সরে গেলে কেন? নাবিলা চাপা উৎকণ্ঠায় বলল, তোমার বউ যদি দেখে ফেলে? তোমার বউ, এই শব্দটা তানিয়ার বুকের মধ্যে ছুরি হয়ে ঢুকল। এত সহজে, এত স্বাভাবিকভাবে নাবিলা তাকে বউ বলছে, যেন তানিয়া একটা চরিত্র মাত্র, একটা দেয়াল মাত্র, যার আড়ালে ওরা নিজেদের কথা সারে। রায়হান হালকা হাসল। সেই হাসিটা তানিয়ার কাছে কেমন নিষ্ঠুর লাগল। দেখবে না, রায়হান বলল, ও ঘুম ভাঙলেও সাধারণত পানি খেয়ে আবার শুয়ে পড়ে। আর যতদিন না কাজটা হচ্ছে, ততদিন ওকে জানতেই দেব না। নাবিলা দীর্ঘশ্বাস ফেলল। আর কতদিন? আমি আর পারছি না। রায়হান যেন খুব হিসেবে স্বরে বলল, একটু ধৈর্য ধরো, সব একসাথে করতে হয়। আগে নিশ্চিত হতে হবে যেভাবে পরিকল্পনা করেছি সেভাবেই হবে। তানিয়া ভেতরে ভেতরে কেঁপে উঠল। পরিকল্পনা? কিসের পরিকল্পনা?
তাদের সম্পর্কই কি পরিকল্পনা, নাকি এর থেকেও বড় কিছু? নাবিলা জিজ্ঞেস করল, ওকে রাজি করাবে কিভাবে? রায়হানের কণ্ঠ আরও নিচু হলো, যেন গোপন কথা। রাজি করানো কঠিন নয়। বলবো আমার জন্য একটা বড় দরকার। বলবো ডাক্তার বলেছে একটা পরীক্ষা নিরীক্ষা লাগবে। তারপর আবেগ দেখাবো। তানিয়া আমাকে অন্ধভাবে বিশ্বাস করে। ও না বলবে না। এই কথাটা শুনে তানিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এতদিন সে ভেবেছে রায়হান বুঝি একটু গুছিয়ে কথা বলে, মানুষকে সম্মান করে, খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়, তাই তাকে ভালো লাগে। আজ বুঝল এই ঠান্ডা মাথাই তার অস্ত্র, তার ভদ্রতা আসলে মুখোশ। নাবিলা বলল, কিন্তু তোমার মা, উনি তো সন্দেহ করলে থেমে থাকবেন না। রায়হান বিরক্তির সাথে বলল, মা অনেক কিছুই বোঝে, কিন্তু প্রমাণ না থাকলে কিছু করতে পারবে না। আর প্রমাণ থাকবে কেন? তুমি সাবধানে থাকবে, আমি সামলে নেব। নাবিলা একটু নরম গলায় বলল, তবু তানিয়াকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে? এই কথাটা শুনে তানিয়া অপ্রত্যাশিতভাবে থমকে গেল। ভেবেছিল নাবিলার ভেতরে একটুও দ্বিধা নেই, কিন্তু পরের কথাটাই সব ভেঙে দিল। রায়হান গম্ভীর স্বরে বলল, কষ্ট? এটা কষ্ট না, এটা প্রয়োজন। তাছাড়া তানিয়া এমন একজন মানুষ, ও অনেক কিছুই সহ্য করতে পারে। ও সবসময় অন্যদের জন্য ত্যাগ করে এসেছে, এবারও করবে। তানিয়া দাঁত চেপে ধরল। ত্যাগ, এই শব্দটা তার জীবনের সাথে এমন জড়িয়ে আছে যে সে নিজের অজান্তেই মাথা নাড়ল। ছোটবেলা থেকে বাবা মা যতই বলুক, দুই মেয়ে, দুইজনেরই সমান ভালোবাসা, তবু নাবিলার আবদারই বেশি গুরুত্ব পেয়েছে। তানিয়া পড়াশোনা, শখ, বন্ধু অনেক কিছুতেই পেছনে থেকেছে, শুধু বোনটা যেন খুশি থাকে। আর আজ সেই বোন। ভেতরে নাবিলা আবার বলল, তুমি নিশ্চিত তো? রায়হানের কণ্ঠে নিশ্চয়তার ধার। একদম, সবটা আমার কন্ট্রোলে। তুমি শুধু নিজের দিকটা ঠিক রাখো, অন্য কিছু ভাববে না। তানিয়ার মনে হলো সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না, মাথা ভারী হয়ে আসছে। বুকের ভেতরে চাপা কান্না, চাপা রাগ, চাপা অপমান সব একসাথে গুঞ্জন তুলছে। সে খুব ধীরে পেছনে সরে এলো, যেন ভেতরের কেউ টের না পায়। নিজের ঘরে ফিরে দরজা ঠেলে বন্ধ করল। বিছানায় বসে পড়ল। এবার কান্নাটা চেপে রাখা গেল না, কিন্তু সে চিৎকার করল না, কারণ সে হঠাৎ বুঝে গেছে এখন চিৎকার করলে লাভ নেই। চিৎকার করলে ওরা সতর্ক হয়ে যাবে, আরও সাবধান হবে। আর তানিয়া সত্যিটা জানতে চায়, পুরোটা। কাজটা কি, পরিকল্পনা কি, সব জানতে চায়। সে চোখ মুছল। আয়নায় তাকিয়ে দেখল চোখ ফুলে যাচ্ছে। নিজের মুখকে অপরিচিত লাগছে। এতদিনের সংসার, এতদিনের ভালোবাসা, সব কি তাহলে নাটক ছিল? হঠাৎ বাইরে পায়ের শব্দ। তানিয়া দ্রুত শুয়ে পড়ল, চোখ বন্ধ করল। নিজের নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করল। দরজা খুলে রায়হান ঢুকল, খুব সাবধানে, যেন অপরাধী কেউ। সে একবার তানিয়ার দিকে তাকালো, ঘুমাচ্ছে কিনা বুঝতে। তারপর নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল। তানিয়া চোখ বন্ধ রেখেই বুঝতে পারল রায়হান শুয়ে আছে, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা আছে। তার নিঃশ্বাস ছোট ছোট। তানিয়া মনে মনে বলল, তুমি ভয় পাচ্ছ কি? আজ যদি আমি চোখ খুলে ফেলতাম? তার চোখের কোণ দিয়ে আবারও পানি গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেই পানিতে শুধু কষ্ট নেই, একটা ঠান্ডা তীক্ষ্ণ সিদ্ধান্তও আছে। তানিয়া বুঝে গেছে সে আর অন্ধ থাকবে না, সে আর কারো মুখের কথায় ভোলানো সহজ হবে না। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। বাইরে জানালায় বাতাসে পর্দা একটু একটু নড়ছে। এই নড়াচড়ার শব্দে তানিয়ার মনে হলো যেন কোনো অদৃশ্য পর্দা সরে যাচ্ছে, আর তার জীবনের সত্যি ছবিটা স্পষ্ট হচ্ছে। রায়হান পাশ ফিরল। তানিয়ার কাঁধের দিকে হাত বাড়ালো না, আগেও যেমন অনেক রাতেই বাড়ায়নি। তানিয়া হঠাৎ খেয়াল করল রায়হান কখনো তাকে খুব কাছে টানে না, কখনো দীর্ঘ কথা বলে না, অনেক সময় কাজের অজুহাত দেয়। এতদিন সে ভেবেছে হয়তো স্বভাব, হয়তো মানিয়ে নিতে সময় লাগে। আজ বুঝল মানিয়ে নেওয়ার নাম করে সে নিজের চোখ বেঁধে রেখেছিল। তানিয়া মনে মনে বলল, তোমরা আমাকে সহজ সরল ভেবেছ, কিন্তু তোমাদের এই ভুলটাই তোমাদের সবচেয়ে বড় ভুল হবে। তার বুকের ভেতরে একটা প্রতিজ্ঞা জন্ম নিল। সে চুপচাপ থাকবে, স্বাভাবিক থাকবে, যেন কিছুই জানে না। কিন্তু আড়ালে সে সব দেখবে, সব শুনবে, সব প্রমাণ করবে। কারণ সত্যি কেবল কষ্ট দেয় না, সত্যি মানুষকে শক্তও করে। রাত আরও গভীর হল। তানিয়া চোখ বন্ধ রেখেই জেগে রইল। তার বুকের ভেতরটা কাঁপছে, কিন্তু সে নিজেকে শক্ত করল।
রায়হানের নিঃশ্বাসের শব্দ কিছুক্ষণ পর ধীর হয়ে এলো। সে ঘুমিয়ে পড়েছে নাকি ঘুমের অভিনয় করছে তানিয়া নিশ্চিত নয়। তবু সে একটুও নড়ল না, কারণ আজ সে বুঝে গেছে তাড়াহুড়ো করলে ওরা সতর্ক হয়ে যাবে। রাত কেটে ভোর হলো। তানিয়া খুব স্বাভাবিক মুখে বিছানা ছাড়ল, বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়ালো। চোখ দুটো ফুলে আছে, কিন্তু সে নিজের চোখকে বলল, আজ থেকে তোমরা শুধু কাঁদবে না, দেখবে। নিচে নেমে কিচেনে গেল। কাজের মেয়েটা জিজ্ঞাসা করতেই তানিয়া শান্ত গলায় বলল, অ্যালার্জি হয়েছে তাই চোখটা একটু ফুলেছে। তারপর রায়হানের টিফিন, শ্বশুরের নাশতা সব আগের মতোই সাজালো। তার ভেতরে ঝড়, কিন্তু বাইরে এক ফোঁটা অস্থিরতা নেই, কারণ এই মুখটাই আজ তার ঢাল। রায়হান নিচে নামল। তানিয়ার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। তানিয়া তাকে হাসি মুখে প্লেট ধরিয়ে দিল, যেন রাতের ঘটনাটার অস্তিত্বই নেই। রায়হান খানিকটা স্বস্তি পেল কিনা বোঝা গেল না, তবে সে কোনো প্রশ্নও করল না। কিছুক্ষণ পর নাবিলাও এসে হাজির হলো, মুখে সাজানো হাসি, কিন্তু তানিয়ার চোখ এড়াল না। নাবিলার গলায় হালকা লালচে দাগ। তানিয়া তাকালো, তারপর চোখ নামিয়ে নিল, কোনো কথা বলল না। আর সেই নীরবতায় যেন নাবিলাকে বেশি অস্বস্তিতে ফেলল। খাওয়া শেষে রায়হান বেরিয়ে গেল। তানিয়া টেবিল গোছাতে লাগলো। ঠিক তখনই শাশুড়ি সালমা আক্তার নাবিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোর গলায় দাগটা কি? কোথাও চুলকেছিস নাকি? নাবিলার হাত থেকে চামচটা কেঁপে উঠল। সে দ্রুত গলা ঢেকে বলল, না আন্টি, কাল রাতে চিংড়ি খেয়েছিলাম, অ্যালার্জি হবে বোধহয়। সালমা আক্তার সন্দেহী চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর আর বাড়ালেন না। তবে তানিয়া বুঝতে পারল শাশুড়ির মাথায় প্রশ্ন জমছে, আর প্রশ্ন জমা থাকলে একদিন বিস্ফোরণ হবেই। নাবিলা খাওয়া শেষ না করেই উঠে পড়ল। তানিয়া শান্ত গলায় বলল, কি হলো, শরীর খারাপ? নাবিলা একটু থেমে বলল, হ্যাঁ আপু, মাথা ঘোরাচ্ছে, আজ একটু বাইরে যাব, কিছু কেনাকাটা করতে হবে। তানিয়া তার মুখের দিকে তাকিয়ে রইল। এই তাকানোটা কোনো রাগ নয়, বরং ঠান্ডা, স্থির। নাবিলার চোখ এড়িয়ে যেতে চাইল। তানিয়া বলল, একাই যাবি? আমি যাব তোর সাথে, আমারও কিছু দরকার। নাবিলা থমকে গেল, তারপর তাড়াতাড়ি বলল, না না আপু, রোদের মধ্যে বেরোতে হবে না, তুমি আমাকে লিস্ট দাও, আমি এনে দেব। তানিয়া একটু হাসল, এমন হাসি যা বোঝা কঠিন। আচ্ছা, তাহলে মেসেজে পাঠাবো। নাবিলা হাফ ছেড়ে বাঁচল। তানিয়া বুঝে গেল বোনটা আজ কারো সাথে দেখা করতে যাচ্ছে, আর সে কেনাকাটা করতে নয়। নাবিলা বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর তানিয়াও বেরোলো। শাশুড়ি সালমা আক্তার জিজ্ঞেস করলেন, বৌমা, কোথায় যাচ্ছ? তানিয়া বলল, মা, একটু বাজারে যাব, কিছু জিনিস আনতে হবে। সালমা আক্তার মাথা নাড়লেন, সাবধানে যাস। তানিয়া দরজা পেরিয়ে বাইরে এলো। নাবিলার রিকশায় উঠেছে। তানিয়া দূরে দাঁড়িয়ে ট্যাক্সি নিল। ড্রাইভারকে শুধু বলল, ওই রিকশাটা ফলো করবেন, বেশি কাছে যাবেন না। ট্যাক্সি চলতে লাগলো। তানিয়ার হাত কাঁপছে, কিন্তু সে দুটো হাত নিজের ব্যাগের উপর চেপে ধরে রাখল। নাবিলার রিকশা একটা পার্কের সামনে থামল। সেখানে রায়হান দাঁড়িয়ে আছে, অফিসে যাওয়ার কথা ছিল যার। তানিয়ার বুকটা ধক করে উঠল। সে ট্যাক্সি থেকে নামল না, একটু দূরে থামিয়ে দেখল। রায়হান নাবিলাকে দেখে এগিয়ে এলো। দুজনে একসাথে হাঁটল, তারপর একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকে পড়ল। তানিয়া বাইরে বসে থাকল, কাঁচের ভেতর দিয়ে আড়াল থেকে দেখল। রায়হান কথা বলছে, নাবিলা হাসছে, এমন স্বাভাবিকভাবে যেন তানিয়াই তাদের জীবনের বাইরে থাকা কেউ। তানিয়ার ভেতরটা ফেটে যেতে চাইল, কিন্তু সে নিজেকে থামালো, কারণ সে শুধু কষ্ট নিয়ে ফিরতে আসেনি, সে সত্যি চায়, প্রমাণ চায়। কিছুক্ষণ পর তারা বেরিয়ে এলো, আবার রিকশায় উঠল। তানিয়া ট্যাক্সি নিয়ে পিছু নিল। এবার তারা থামল একটা হাসপাতালের সামনে। তানিয়ার মাথায় একসাথে অনেক প্রশ্ন ঢুকে পড়ল। কেন হাসপাতাল? কার অসুখ? নাবিলার? রায়হানের? নাকি পরিকল্পনার অন্য কোনো অংশ? তানিয়া ট্যাক্সি থেকে নেমে মুখটা স্কার্ফ দিয়ে ঢেকে নিল। ভিড়ের মধ্যে তাদের পিছু নিল। রায়হান আর নাবিলা সোজা একটা ডাক্তারের কেবিনে ঢুকল। তানিয়া দূরে অপেক্ষা করল, যেন পরিচিত কেউ দেখে না ফেলে। তার বুকের ভেতর কেমন একটা কাঁপুনি, এখানে যদি কেউ তাকে চিনে ফেলে। হঠাৎ কেবিন থেকে একজন নার্স বেরিয়ে এলো। তানিয়া সুযোগটা নিল, এগিয়ে গিয়ে খুব বিনীত স্বরে বলল, আপু, একটু সাহায্য করবেন? নার্স থেমে তাকালো। তানিয়া কণ্ঠটা ভেঙে দিয়ে বলল, ওই যে দুজন ভেতরে গেল, মেয়েটা আমার বোন, অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু আমাকে কিছু বলে না। আমি খুব চিন্তায় আছি, প্লিজ একটু বলবেন কি সমস্যা? নার্স প্রথমে অস্বস্তিতে পড়ল, তারপর বলল, এই সব বলা যায় না ম্যাডাম।
তানিয়া চোখে জল এনে বলল, আমার মা বাবা নেই, শুধু বোনটাই আছে। যদি বড় কিছু হয় আমি কি করব? মিথ্যে কথা, তানিয়া জানে, কিন্তু সত্যি জানার জন্য মাঝে মাঝে অভিনয় লাগে। নার্সের মুখ নরম হলো, চারদিকে তাকিয়ে নিচু গলায় বলল, দেখেন, বেশি কিছু বলতে পারবো না, তবে আপনার বোনের কিডনিতে সমস্যা আছে। একটা কিডনি অনেকটা নষ্ট, অপারেশন লাগতে পারে, কিন্তু এখনই করা যাচ্ছে না, কিছু রিপোর্ট বাকি। আর ডোনার ম্যাচ, এই ব্যাপারটা নিয়েও ওরা কথা বলছিল। তানিয়া যেন হঠাৎ বাতাস হারিয়ে ফেলল। কিডনি, ডোনার, তার মাথায় আগের রাতের কথাগুলো ঝড়ের মতো ফিরে এলো। কাজটা প্রয়োজন, রাজি করানো কঠিন নয়। তানিয়া খুব সাবধানে জিজ্ঞেস করল, ডোনার কে? নার্স একটু থেমে বলল, এই ব্যাপারটা আমি নিশ্চিত না, তবে ওরা বলছিল পরিবারের মধ্যেই কারো সাথে ম্যাচ হয়েছে। তানিয়া মনে মনে হিসেব করল, পরিবারের মধ্যে কে? রায়হান, তার মা, নাকি সে নিজে? নার্স বলল, আপনি এসব কাউকে বলবেন না প্লিজ, স্যার জানলে আমার চাকরি যাবে। তানিয়া মাথা নাড়ল, আমি কাউকে কিছু বলবো না। নার্স চলে গেল। তানিয়া দেয়ালের পাশে বসে পড়ল। তার হাত ঠান্ডা হয়ে এসেছে, মাথা ঝিমঝিম করছে, কিন্তু ভেতরে একটা আগুন জ্বলছে। তাহলে ওরা কিডনি চায় কার? কেন গোপন করছে? কেন তাকে রাজি করানোর কথা বলছে? ঠিক তখনই কেবিনের দরজা খুলল। রায়হান ও নাবিলা বেরিয়ে এলো। তানিয়া তৎক্ষণাৎ উঠে ভিড়ের ভেতরে সরে গেল, যেন তারা দেখতে না পায়। দুজন নিচে নামল। তানিয়া দূর থেকে দেখল রায়হান একটা কাগজ নাবিলার হাতে দিল। নাবিলা সেটা ব্যাগে ঢোকালো। তারপর দুজন বাইরে চলে গেল। তানিয়া ট্যাক্সিতে উঠে বাড়ির দিকে ফিরল। সারাটা পথ সে চুপচাপ, চোখ দিয়ে পানি পড়ছে না, কিন্তু বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। সে বুঝে গেছে এটা শুধু বিশ্বাসঘাতকতা নয়, এটা পরিকল্পিত ফাঁদ। কিডনি, ডোনার, গোপন রিপোর্ট, সব মিলিয়ে একটা জটিল ষড়যন্ত্র। বাড়িতে ফিরেই সে স্বাভাবিকভাবে ঢুকল। শাশুড়ি সালমা আক্তার জিজ্ঞেস করলেন, বাজার করলি? তানিয়া বলল, কিছু জিনিস আনলাম মা। তারপর রান্নাঘরে ঢুকে পড়ল। হাত চলল, কিন্তু মাথা চলল আরও দ্রুত। সে সিদ্ধান্ত নিল, আজ রাতেই সে আরও নিশ্চিত হবে। শুধু সন্দেহ নিয়ে বাঁচা যাবে না, প্রমাণ লাগবে। রাত নামল। রায়হান বাড়ি ফিরল। তানিয়া হাসি মুখে এগিয়ে গেল, ব্যাগটা নিল, খাবার বাড়ল। রায়হান খেতে খেতে বলল, আজ অনেক শান্ত লাগছ, সব ঠিক তো? তানিয়া মৃদু হাসল, হ্যাঁ, সব ঠিক। এই ঠিক শব্দটার ভেতর অনেক কিছু লুকানো, কিন্তু রায়হান বুঝল না। খাওয়া শেষে রায়হান ঘুমিয়ে পড়ল। তানিয়াও শুয়ে পড়ল তার পাশেই, তবে চোখ বন্ধ করে নয়, মন খোলা রেখে। রাত বাড়ল। ঘড়ির কাঁটা একটার ঘরে। ঠিক তখনই রায়হান খুব নিঃশব্দে উঠে পড়ল। দরজার দিকে এগিয়ে গেল। একবার পিছনে ফিরে তাকালো, তানিয়া ঘুমাচ্ছে কিনা। তানিয়া নিঃশ্বাসটা ভারী করে দিল, যেন গভীর ঘুমে আছে। রায়হান বেরিয়ে গেল। 2 মিনিটও কাটেনি, তানিয়া উঠে বসে পড়ল। তার চোখে ঘুম নেই। সে ফোনটা হাতে নিল, ধীরে ধীরে করিডোরের দিকে গেল। নাবিলার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে চাপা হাসির শব্দ, ফিসফিস কথা, সবই পরিষ্কার। তানিয়ার ঠোঁটের কোণে একটা ছোট্ট ঠান্ডা হাসি উঠল। আজ সে শিকারী আসেনি, আজ সে শিকারী। সে পেছনে ফিরে নিজের ঘরে গেল, কিন্তু ঘুমাতে নয়। ড্রয়ার খুলে একটা পুরনো সিম বের করল, যেটা সে আগেই লুকিয়ে রেখেছিল। তারপর ধীরে ধীরে শাশুড়ির মোবাইল নাম্বার টাইপ করল। তারপরও কল দিল না। আগে একটা কাজ করতে হবে। তানিয়া জানালার কাছে দাঁড়িয়ে ফোনের ক্যামেরা অন করল। করিডোরটা ফাঁকা, কিন্তু নাবিলার ঘরের দরজার নিচ দিয়ে আলো বেরোচ্ছে। তানিয়া খুব সাবধানে 2-1টা ছবি তুলল। দরজার সামনে রায়হানের জুতো, ভেতর থেকে আলো, দরজার ফাঁকে মাড়াচড়া। যে ছবি দেখলেই বোঝা যায় রায়হান ওই ঘরে আছে। তারপর তানিয়া শাশুড়ির নম্বরে একবার রিং দিল, মাত্র একবার। ফোন উঠতে না উঠতেই কেটে দিল, ঠিক যেমন করে মানুষকে জাগিয়ে তোলা হয়। এরপর ছবিগুলো পাঠিয়ে দিল। তানিয়া বিছানায় ফিরে এসে শুয়ে পড়ল। চোখ বন্ধ করল, কিন্তু মন জেগে। তার কান খাড়া, বাইরে কোনো শব্দ হয় কিনা। কিছুক্ষণ পর করিডোরে দ্রুত পায়ের শব্দ। তারপর দরজা খুলে সালমা আক্তারের কণ্ঠ, কাঁপা, ক্ষুব্ধ, দম বন্ধ করার আগে ভরা। তানিয়া চোখ বন্ধ রেখেই বুঝতে পারল, ফাঁদ কাজ করেছে। আজ রাতেই সব বদলাবে। আর এই বদলের শুরুটা ওরা কেউ টেরও পায়নি,
তানিয়ার একটুখানি নীরব হাসি দিয়ে। করিডোরে দ্রুত পায়ের শব্দ আরও স্পষ্ট হল। দরজায় ভারী ধাক্কার শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। রায়হান, দরজা খোল! সালমা আক্তারের কণ্ঠে এমন রাগ আর অপমান মিশে আছে যে ঘুমন্ত বাড়িটাও যেন আতকে উঠল। ভেতরে হঠাৎ সব নীরব, তারপর তড়ঘড়ি করে নড়াচড়ার শব্দ। তানিয়া নিজের ঘরে শুয়ে আছে, চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী, যেন গভীর ঘুমে অচেতন, কিন্তু তার প্রতিটি ইন্দ্রিয় সজাগ। কিছুক্ষণ পর দরজা খুলল। রায়হান বেরিয়ে এলো, মুখ ফ্যাকাশে, চুল এলোমেলো, চোখে ঘুম নেই, ভয় আছে। সালমা আক্তার 1 সেকেন্ডও দেরি না করে গালে সজোরে চড় বসালেন। লজ্জা করে না তোর? নাবিলা ভেতরে দাঁড়িয়ে, মাথা নিচু, চোখে পানি, কিন্তু মুখে অনুশোচনা নেই, শুধু ধরা পড়ে যাওয়ার আতঙ্ক। তুমি তুমি কিভাবে পারলে? সালমা আক্তারের গলা কেঁপে উঠল। বোনের সংসারে আগুন লাগাতে? চিৎকারে আনোয়ার হোসেনও বেরিয়ে এলেন। পরিস্থিতি দেখে থমকে গেলেন। নিজের ছেলেকে এ অবস্থায় দেখে মুখে হাত চাপা দিলেন। তানিয়া তখনও ঘরের ভেতর। সালমা আক্তার রায়হানের হাত ধরে টানতে টানতে তানিয়ার ঘরের দিকে নিয়ে এলেন। দরজা খুলে দেখলেন তানিয়া একা শুয়ে আছে। বৌমা, উঠো মা। গলাটা এবার নরম। তানিয়া ধীরে চোখ খুলল, ঘুম ঘুম মুখে বসে পড়ল। কি হয়েছে মা? সালমা আক্তার আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চোখ ভিজে উঠল। তুই একা ঘুমাচ্ছিলি? তানিয়া অবাক হওয়ার ভান করে বলল, হ্যাঁ মা, রায়হান তো একটু আগে উঠেছিল, কোথায় গেছে জানি না। এই কথায় রায়হানের বুকের ভেতর ধক করে উঠল। তানিয়া কিছু জানে না এই ভেবে সে এক মুহূর্ত স্বস্তি পেয়েছিল, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। সালমা আক্তার তানিয়ার হাত ধরলেন। চল আমার সাথে। তানিয়া কিছু না বলে উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসি, যা কেউ দেখল না। নাবিলার ঘরের সামনে দাঁড়াতেই ভেতর থেকে আলো আর গন্ধ সবকিছু একসাথে চিৎকার করে সত্যটা বলে দিল। সালমা আক্তারের ধৈর্য ভেঙে পড়ল। এতদিন ধরে আমার চোখে ধুলো দিয়েছিস? তিনি নাবিলার দিকে এগিয়ে গেলেন। তোর বাবা মার মুখে ছাই দিয়েছিস? নাবিলা কাঁদতে লাগল। আন্টি, আমি... চুপ! এই এক শব্দে পুরো ঘর স্তব্ধ। তানিয়া কাঁদতে কাঁদতে বলল, ছি, তোকে নিজের বোন বলতে লজ্জা করছে আমার। আমার সংসারে এসে আমারই সবই সাথে... কথাটা শেষ করতে পারল না সে। কাঁধে মুখ গুজে কান্না করল, কিন্তু এই কান্নার ভেতর লুকানো আছে বিজয়ের এক অদ্ভুত স্বস্তি। আনোয়ার হোসেন মাথা নিচু করে দাঁড়িয়ে নিজের ছেলের দিকে তাকাতে পারছেন না। কাল সকালে সিদ্ধান্ত হবে, তিনি গম্ভীর গলায় বললেন। এখন সবাই যার যার ঘরে যাও। সালমা আক্তার কঠিন কণ্ঠে যোগ করলেন, নাবিলা, কালই তুমি এই বাড়ি ছাড়বে। নাবিলার চোখ ছলছল করলেও সে কিছু বলল না। সে জানে এখন কিছু বললে পরিস্থিতি আরও খারাপ হবে। রাতটা আর কারো ঘুম হল না। ভোরবেলা তানিয়া আগের মতোই রান্নাঘরে ঢুকল, চুল বেঁধে, মুখে হালকা হাসি, যেন কাল রাতে কিছুই ঘটেনি। সালমা আক্তার অবাক হয়ে তাকালেন। বৌমা, তুই এত সকালে? তানিয়া শান্ত গলায় বলল, রায়হান অফিস যাবে মা। এই এক কথায় সালমা আক্তারের বুকটা মোচড় দিল। এত কষ্টের পরেও এই মেয়েটা সংসারের দায়িত্ব ছাড়ছে না। তিনি ভাবলেন, আহা, কি নিষ্পাপ! কিন্তু তিনি জানতেন না এই নিষ্পাপ মুখের আড়ালে কি নিখুঁত হিসেব চলছে। রায়হান নিচে নামল, তানিয়ার দিকে তাকাতে পারছে না। তানিয়া নিজেই বলল, তোমার জন্য চা বানিয়েছি। রায়হান হতভম্ব, তুমি ঠিক আছো? তানিয়া মৃদু হাসল, আমি ঠিক আছি, তুমি খেয়ে নাও। এই স্বাভাবিকতাই রায়হানকে ভয় পাইয়ে দিল, কারণ ঝড়ের আগে বাতাস যেমন থমথমে হয়, এই পরিস্থিতিও তেমন। খাওয়া শেষ হলে আনোয়ার হোসেন গম্ভীর গলায় বললেন, নাবিলা, আজই বাড়ি যাবে। তানিয়া তৎক্ষণাৎ বলল, কেন বাবা, কলেজ তো এখান থেকেই কাছে, থাকুক না কয়েকদিন। সবাই চুমকে তাকালো তার দিকে। এমন কথা সে কেন বলছে? সালমা আক্তার কিছু বলতে গিয়েও চুপ করে গেলেন। আনোয়ার হোসেন দ্বিধায় পড়লেন। নাবিলা অবাক, রায়হান হতবুদ্ধি। তানিয়া ভেতরে ভেতরে হাসল। এখনই ওদের দূরে পাঠালে আমি জানব কি করে আর কি কি ফাঁজ ওড়ে পেতেছিল। নাবিলা এই সুযোগটা লুফে নিল। হ্যাঁ আন্টি, আমি আর কদিন থাকলে ভালো হয়। বাধ্য হয়ে সবাই রাজি হলো। কিন্তু সেই রাত থেকেই তানিয়া বদলে গেল। সে আর কান্না করে না, সে লক্ষ্য করে, শোনে, মনে রাখে। এক বিকেলে নাবিলা আবার বেরোলো রায়হান অফিসে। তানিয়া জানত ওরা দেখা করবে।
সে বোরকা পরে পিছু নিল। পার্কে বসে ওদের কথা সে সব শুনল। এখন সাবধানে চলতে হবে, রায়হান বলল। তোমার বউটা ভয়ঙ্কর শান্ত, আমার ভালো লাগছে না। রায়হান হেসে বলল, ও কিচ্ছু বোঝে না, একটু নাটক করলেই বিশ্বাস করে। তারপর সম্পত্তি, কাগজ, সই সব পরিকল্পনা খুলে বলল নাবিলা। তানিয়ার বুকের ভেতর আগুন জ্বলল। তোমরা আমাকে শুধু ব্যবহার করনি, আমার পরিবারকেও ধ্বংস করতে চেয়েছ। সে উঠে চলে এলো। সন্ধেবেলা বাড়ি ফিরে প্রথম কাজটা করল, পুরনো সিমটা আমার চালু করল। এইবার সে জানে এটা শুধু সম্পর্কের যুদ্ধ নয়, এটা এখন সম্পত্তি, ষড়যন্ত্র আর ন্যায়ের লড়াই। আর সে হারবে না, কারণ শিকারী যখন শিকার হয় তখন গল্পটা আর আগের মতো থাকে না। সন্ধ্যের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। তানিয়া জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরে রাস্তার লাইট জ্বলে উঠছে একে একে। আজ তার বুকটা অদ্ভুতভাবে শান্ত, কিন্তু এই শান্তির ভেতরেই লুকিয়ে আছে গভীর এক ঝড়। সে জানে এখন ভুল করলে সব ভেস্তে যাবে। রায়হান সেদিন রাতে একটু দেরিতেই বাড়ি ফিরল। মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে অস্থিরতা লুকানো যায় না। তানিয়া আগের মতোই এগিয়ে গেল, ব্যাগটা নিল, পানির গ্লাস এগিয়ে দিল। আজ দেরি হলো কেন? খুব সাধারণ প্রশ্ন, খুব সাধারণ গলা। রায়হান একটু ধমকালো, তারপর বলল, অফিসে কাজ ছিল। তানিয়া মাথা নাড়ল, আর কিচ্ছু বলল না। এই নীরবতায় রায়হানকে আরও অস্থিরতায় ফেলছে। সে সেটা বুঝতে পারছে না, কিন্তু অনুভব করছে। ডিনারের সময় নাবিলাও ছিল। গত কদিন ধরে সে খুব কম কথা বলছে। আগের সেই আত্মবিশ্বাসী ভাবটা নেই, কিন্তু চোখের ভেতর এখনও লোভ আর জেদ লুকিয়ে আছে। তানিয়া সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে। খাওয়া শেষ হলে সবাই নিজের ঘরে চলে গেল। তানিয়া ইচ্ছে করেই সবার শেষে নিজের ঘরে ঢুকল। দরজা বন্ধ করে বিছানায় বসল। তারপর ড্রয়ার খুলে ছোট্ট একটা নোটবুক বের করল। এই নোটবুকটা সে আজ বিকেলেই কিনেছে। সে লিখতে শুরু করল, তারিখ, সময়, ঘটনা। কার সাথে কে দেখা করেছে, কোথায় গেছে, কি কথা হয়েছে, যতটা সে শুনেছে, দেখেছে, বুঝেছে, সব লিখল। কারণ সে জানে মুখের কথা প্রমাণ হয় না, কাগজ লাগে, প্রমাণ লাগে। রাত গভীর হল। ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁই ছুঁই। তানিয়া আলো বন্ধ করল, শুয়ে পড়ল। কিছুক্ষণ পরেই সে বুঝতে পারল রায়হান এখনো ঘুমাচ্ছে না। তার নিঃশ্বাসের ছন্দ বদলাচ্ছে বারবার। হঠাৎ সে উঠে বসল, চুপি চুপি দরজা খুলে বেরিয়ে গেল। তানিয়া চোখ বন্ধ করেই অপেক্ষা করল। 2 মিনিট, 3 মিনিট, তারপর ধীরে উঠে পড়ল। দরজা খুলে করিডোরে এলো। নাবিলার ঘরের দরজার নিচ দিয়ে আলো বেরোচ্ছে। এই দৃশ্য এখন তার কাছে খুব পরিচিত। তানিয়া দরজার পাশে দাঁড়িয়ে সব শুনল। এভাবে চলতে থাকলে সমস্যা হবে। নাবিলার গলা, ভয় পেও না, রায়হান বলল। আজ উকিলের সাথে কথা হয়েছে। তানিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। উকিল? নাবিলা তাড়াতাড়ি বলল, কাগজগুলো ঠিকঠাক তো? হ্যাঁ, শুধু বাবার সাইন দরকার, আর মীরার নামের জায়গায় তোমার নাম বসালেই সব শেষ। তানিয়ার হাত মুঠো হয়ে গেল। সে দাঁত চেপে ধরল, যেন শব্দ না হয়। নাবিলা চাপা উত্তেজনায় বলল, আর কিডনির ব্যাপারটা? ওটাই শেষ ধাপ, রায়হান বলল। সব সম্পত্তি হাতে এলে তানিয়াকে বোঝানো সহজ হবে, তখনও কিছুতেই না বলতে পারবে না। এই কথাটা শোনার পর তানিয়া আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে নিঃশব্দে নিজের ঘরে ফিরে এলো, দরজা বন্ধ করল। বুকের ভেতর আগুন জ্বলছে। সে ধীরে ধীরে বিছানায় বসল। মাথার ভেতর সব পরিষ্কার হয়ে গেল। পরিকল্পনা দুটো, একটা সম্পত্তির, আরেকটা তার শরীরের। তোমরা আমাকে ভাঙতে চাও, তানিয়া মনে মনে বলল, কিন্তু এবার আমি তোমাদের ভাঙব। পরদিন সকালে অদ্ভুত এক ঘটনা ঘটল। দরজার কলিং বেল বাজল। তানিয়া দরজা খুলতেই দেখল তার বাবা মা দাঁড়িয়ে, মুখে গভীর দুশ্চিন্তা। মা, তোমরা এই সময়? মা তাকে জড়িয়ে ধরলেন। সব ঠিক তো? কাল রাতে তোর একটা মেসেজ পেয়ে ঘুম আসেনি আমাদের। তানিয়ার বুকটা কেঁপে উঠল। সে কিছুক্ষণ আগেই পাঠানো মেসেজটার কথা মনে পড়ল। আমার জন্য এখনই আসো, না এলে সব শেষ হয়ে যাবে। ভেতরে সবাই জড়ো হলো। নাবিলা বাবা মাকে দেখে চমকে উঠল। রায়হানের মুখ ফ্যাকাশে। তানিয়ার মা নাবিলার দিকে তাকিয়ে বললেন, তুই কোথায় গিয়েছিলি কাল বিকেলে? নাবিলা কথা খুঁজে পেল না। তানিয়ার বাবা গম্ভীর গলায় বললেন, আমরা সব জেনেছি। এই এক কথায় ঘরের বাতাস ভারী হয়ে গেল। নাবিলা কাপা গলায় বলল, কি কি জেনেছ?
তানিয়ার মা চোখের পানি ধরে রেখে বললেন, তোর আর রায়হানের সম্পর্কের কথা, হোটেল, হাসপাতাল, সব। রায়হান এগিয়ে এসে বলল, আপনি ভুল বুঝছেন। চুপ। এই শব্দটা বেরোলো তানিয়ার মুখ থেকে। আমরা নিজের চোখে দেখেছি। নাবিলার পা থেকে যেন মাটি সরে গেল। সে ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। তানিয়া চুপচাপ দাঁড়িয়েছিল। সে জানে এখনই সব বলবে না, এখন সত্যটা ধীরে ধীরে সামনে আসবে। তানিয়ার মা কাঁদতে কাঁদতে বললেন, আমরা ভেবেছিলাম 2 মেয়েই সুখে থাকবে, কিন্তু তুই। নাবিলা মাথা নিচু করল, কিন্তু তার চোখে অনুশোচনা নয়, শুধু ধরা পড়ে যাওয়ার রাগ। সালমা আক্তার সব শুনে স্তব্ধ। আনোয়ার হোসেন চুপচাপ বসে আছেন, কেউ কিছু বলছে না। এই নীরবতার মাঝেই তানিয়া বুঝতে পারল যুদ্ধটা শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধে সে আর একা নয়, তার বাবা মা পাশে আছে। শ্বশুর শাশুড়ির চোখ খুলতে শুরু করেছে। আর রায়হান ও নাবিলার নিখুঁত সাজানো পরিকল্পনায় প্রথম বড় ফাটলটা ধরেছে। তানিয়া জানে এখন আর পেছনে ফেরার পথ নেই। এই গল্পের শেষটা সে নিজেই লিখবে। এই বিশ্বাসটাই তানিয়াকে শক্ত করে দাঁড় করিয়ে রাখল। ঘরের ভেতর থমথমে নীরবতা, যেন কারও শ্বাস নেবারও অনুমতি নেই। তানিয়ার বাবা মা সোফায় বসে আছেন, মুখে গভীর ক্লান্তি আর অপমানের ছাপ। সালমা আক্তার একপাশে দাঁড়িয়ে, চোখে বিস্ময় আর অপরাধ বোধ। আনোয়ার হোসেন চুপচাপ মাথা নিচু করে বসে আছেন, আর মাঝখানে রায়হান ও নাবিলা, দুজনেই যেন পাথর হয়ে গেছে। তানিয়ার মা প্রথম নীরবতা ভাঙলেন। নাবিলা, তুই আমাদের মুখে চোখ রেখে কিছু বলবি না? নাবিলা ধীরে মাথা তুলল, চোখে পানি, কিন্তু সেই পানির গভীরে অনুশোচনা নয়, একটা জেদ, একটা হার না মানার অদ্ভুত আগুন। আমি এমন কিছু করিনি যেটা ক্ষমার অযোগ্য, সে বলল। এই কথায় তানিয়ার বাবা হঠাৎ দাঁড়িয়ে উঠলেন। এমন কিছু করিসনি? গলা কাঁপছে রাগে। বোনের সংসারে ঢুকে তার স্বামীর সাথে সম্পর্ক রাখাটা তোর কাছে কিছুই না? রায়হান তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, দয়া করে শান্ত হন, বিষয়টা এতটা সহজ না। চুপ কর। এবার সালমা আক্তারের গলা। এতদিন ধরে আমার বৌমাকে ঠকিয়ে এসেছিস, এখন আবার আমাদের বোকা বানাতে এসেছিস? রায়হান কিছু বলার চেষ্টা করেও থেমে গেল। সে বুঝে গেছে আজ আর কথা দিয়ে কিছু ঢাকার সময় নেই। তানিয়া এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। এবার সে ধীরে সামনে এগিয়ে এলো। তার কণ্ঠ শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর এমন দৃঢ়তা যে সবাই চমকে তাকালো। আমি কিছু বলতে চাই। সব চোখ তার দিকে ঘুরে গেল। আমি কাউকে দোষ দিতে চাই না, আমি শুধু জানতে চাই তোমরা ঠিক কী চেয়েছিলে। নাবিলা তানিয়ার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ বলল, চেয়েছিলাম আমার প্রাপ্যটা। প্রাপ্য? তানিয়া মৃদু হাসল। আমার স্বামী, আমার সংসার, নাকি আমার শরীর? এই শেষ কথাটাই সবাই চমকে উঠল। সালমা আক্তার আতঙ্কিত গলায় বললেন, কি বলছিস তুই বৌমা? তানিয়া ধীরে শ্বাস নিয়ে বলল, হাসপাতালে আমি সব জেনেছি মা, কিডনি, ডোনার, আর আমাকে রাজি করানোর পরিকল্পনা। ঘরের ভেতর যেন বজ্রপাত হলো। আনোয়ার হোসেন হঠাৎ মাথা তুলে তাকালেন রায়হানের দিকে। এগুলো সত্যি? রায়হানের মুখ শুকিয়ে গেল। সে আর চোখ তুলতে পারল না। নীরবতাই তার স্বীকারোক্তি। নাবিলা তাড়াতাড়ি বলে উঠল, এটা এমন কিছু না, আমি অসুস্থ, আমার বাঁচার দরকার ছিল। তানিয়া শান্ত গলায় বলল, বাঁচার দরকার সবারই থাকে, কিন্তু তাই বলে অন্যের জীবন ভেঙে দেওয়ার অধিকার কেউ পায় না। তানিয়ার মা কান্নায় ভেঙে পড়লেন। আমি তোকে কি শিক্ষা দিয়েছিলাম রে? নাবিলা দাঁড়িয়ে পড়ল। তোমরা সবসময় ওকেই বড় করেছ, সব ভালো ও পেয়েছে, আমি শুধু বাকিটুকু নিতে চেয়েছি। এই কথায় তানিয়া হঠাৎ বুঝে গেল এটা শুধু লোভ নয়, এটা দীর্ঘদিনের জমে থাকা ঈর্ষা। ছোটবেলা থেকে নাবিলা যে নিজেকে কম পাওয়া মানুষ ভেবে এসেছে, আজ সেই ক্ষোভই তাকে অন্ধ করে দিয়েছে। আনোয়ার হোসেন হঠাৎ হাঁটু গেড়ে বসল। আমি ভুল করেছি, সে কাঁদো কাঁদো গলায় বলল। আমি সব ঠিক করে দেব। তানিয়া, আমাকে একটা সুযোগ দাও। তানিয়া তার দিকে তাকালো। অনেক দিন আগে এই মানুষটার জন্য তার বুক কেঁপে উঠত। আজ সেই মানুষটা তার কাছে একেবারেই অচেনা। সুযোগ? তানিয়া বলল, যে মানুষ পরিকল্পনা করে অন্যের শরীর আর সম্পত্তি দখল করতে চায়, তাকে আমি কোন সুযোগ দেব? রায়হানের মাথা নিচু হয়ে গেল। সালমা আক্তার ধীরে সামনে এগিয়ে এসে তানিয়ার হাত ধরলেন। মা, আমরা তোমার সাথে আছি, যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেব। এই কথাটা তানিয়ার চোখ ভিজিয়ে দিল। এতদিন পর সে বুঝতে পারল এই বাড়িতে সে একা নয়। তানিয়ার বাবা উঠে দাঁড়ালেন।
আজ রাতেই আমরা সিদ্ধান্ত নেব। নাবিলা, তুই আমাদের সাথে বাড়ি চলবি। নাবিলা চিৎকার করে উঠল, না, আমি কোথাও যাব না। আনোয়ার হোসেন গম্ভীর কণ্ঠে বললেন, এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না। আজকের পর তোমার আর রায়হানের একসাথে থাকার প্রশ্নই ওঠে না। নাবিলা অসহায়ভাবে রায়হানের দিকে তাকালো। রায়হান কিছু বলতে পারল না। রাত গভীর হল। নাবিলাকে তার বাবা মা নিয়ে গেল। যাওয়ার সময় সে একবার তানিয়ার দিকে তাকালো, চোখে ঘৃণা, পরাজয়ের আগুন। দরজা বন্ধ হলো। ঘরের ভেতর যেন হালকা বাতাস ঢুকল। এতক্ষণ জমে থাকা চাপটা একটু হলেও কমল। সালমা আক্তার ধীরে বললেন, রায়হান, কাল সকালে উকিল ডাকা হবে। এই এক কথায় রায়হানের শরীর কেঁপে উঠল। সে বুঝে গেল এবার বিষয়টা আর ঘরের ভেতর সীমাবদ্ধ থাকবে না। তানিয়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। আকাশে মেঘ, কিন্তু তার ভেতরে যেন অদ্ভুত এক স্বচ্ছতা। আজ সে ভেঙে পড়েনি, আজ সে দাঁড়িয়েছে। সে জানে এখনও অনেক কিছু বাকি। আইন আছে, সমাজ আছে, আর আছে এমন কিছু সত্য যেগুলো সামনে আসতেই হবে। এই যুদ্ধ আজ শেষ হয়নি, কিন্তু আজ থেকে নিয়ন্ত্রণটা আর তাদের হাতে নেই। আজ থেকে নিয়ন্ত্রণটা আর তাদের হাতে নেই, এই কথাটা তানিয়া গভীরভাবে অনুভব করছিল। পরদিন সকালটা অন্যরকম ছিল। বাড়িটা যেন পরিচিত হলেও বাতাসটা ভারী। কেউ জোরে কথা বলছে না। রায়হান সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেনি, চোখের নিচে কালচে দাগ। তানিয়া খুব স্বাভাবিকভাবেই রান্নাঘরে কাজ করছিল, কিন্তু তার প্রতিটি নড়াচড়ায় ছিল হিসেবি শান্ত ভাগ। সকাল 9টার মধ্যেই উকিল এসে হাজির হলেন। আনোয়ার হোসেন ড্রয়িং রুমে সবাইকে ডাকলেন। তানিয়ার বাবা মাও পাশে বসে আছেন। সালমা আক্তার চুপচাপ, কিন্তু চোখে কঠিন সিদ্ধান্তের ছাপ। উকিল কাগজপত্র খুলে পড়া শুরু করলেন। আপনারা আমাকে যা বলেছেন তার ভিত্তিতে একটা অস্থায়ী সিদ্ধান্ত তৈরি করেছি। রায়হান অস্থির হয়ে উঠল। বাবা, আগে আমার কথা শুনুন। চুপ, আনোয়ার হোসেন কঠিন গলায় বললেন। এতদিন শোনার পর আজ আমার কথা শোনার পালা। উকিল পড়ে শোনালেন, আনোয়ার হোসেন তার সম্পত্তির 90% তানিয়ার নামে দিতে চান, বাকি 10% রায়হানের জন্য। বাড়িটির দায়িত্ব থাকবে সালমা আক্তারের হাতে। ব্যবসার দেখভাল করবেন তানিয়া। এই কথাগুলো শুনে রায়হানের মাথা ঘুরে গেল। এটা অন্যায়, সে চিৎকার করে উঠল। আমি আপনার ছেলে। আনোয়ার হোসেন ঠান্ডা গলায় বললেন, ছেলে হয়ে থাকলে ছেলের মতো কাজ করতিস। নিজের বউকে ঠকিয়ে শালিকে নিয়ে ষড়যন্ত্র করে সম্পত্তি দখলের চেষ্টা করিস, এইটা কি ছেলের কাজ? রায়হান চুপসে গেল। তানিয়া কিছু বলল না। সে জানে এখন তার নীরবতাই সবচেয়ে বড় শক্তি। সালমা আক্তার ধীরে উঠে দাঁড়ালেন। আমি সব দেখেছি, সব বুঝেছি। আমার বৌমার সাথে যা হয়েছে তার দায় আমারও আছে, তাই এই সিদ্ধান্তে আমি সম্পূর্ণ একমত। এই কথাটা তানিয়ার বুক কেঁপে উঠল। সে কোনোদিন ভাবেনি যে এই মানুষটা একদিন তার এমন শক্ত হয়ে পাশে দাঁড়াবেন। ঠিক তখনই দরজায় হঠাৎ জোরে ধাক্কা পড়ল। সবাই চমকে তাকালো। দরজা খুলতেই দেখা গেল নাবিলা দাঁড়িয়ে, চোখ লাল, চুল এলোমেলো। তার বাবা মা পেছনে। আমি কথা বলতে এসেছি, নাবিলা বলল। তানিয়ার মা অবাক হয়ে বললেন, এখানে আবার কেন এসেছিস? নাবিলা সরাসরি তানিয়ার দিকে তাকালো। তুমি সব নিয়ে নিলে কি শান্তি পাবে? তার গলায় কাঁপুনি, কিন্তু সেই কাঁপুনিতে অনুশোচনা নয়, হিংসা। তানিয়া ধীরে উঠে দাঁড়ালো। আমি কিছুই নিচ্ছি না নাবিলা, আমি শুধু নিজেরটা বাঁচাচ্ছি। নাবিলা হেসে উঠল, কড়া, বিকৃত হাসি। নিজেরটা? এই বাড়ি, এই সম্পত্তি, এই মানুষ, সবই তো ভাগ্যের জোরে পেয়েছ। তানিয়া শান্ত গলায় বলল, না, আমি এগুলো পেয়েছি সহ্য করে, চুপ করে, অপেক্ষা করে। আর তুমি চেয়েছিলে ছলনা করে, ষড়যন্ত্র করে। নাবিলা হঠাৎ পকেট থেকে কিছু কাগজ বের করল। এই দেখো, বাবার সই করা কাগজ। আমার নামেই সম্পত্তি লিখে দেওয়ার কথা ছিল। ঘরে হইচই পড়ে গেল। তানিয়ার বাবা এগিয়ে এসে কাগজগুলো দেখলেন। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, এই কাগজ জাল। নাবিলা হতভম্ব। কি বলছো? উকিলের নাম ভুল, তারিখ ভুল, আর আমার সই নকল। তিনি কঠিন গলায় যোগ করলেন, তুই উকিল ধরে যার কাগজ বানিয়েছিস। এই কথায় নাবিলার মুখের রং বদলে গেল। রায়হান এগিয়ে এসে বলল, সব দোষ নাবিলার, ওই এসব করেছে। এই বিশ্বাসঘাতকতায় নাবিলা চিৎকার করে উঠল, তুই আমাকে ব্যবহার করেছিস, সব প্ল্যান তোর। তানিয়া দুজনের এই ঝগড়া দেখল নিঃশব্দে। তার ভেতরে কোনো আনন্দ নেই, শুধু ক্লান্তি। সালমা আক্তার দৃঢ় কণ্ঠে বললেন, এটা আর ঘরের বিষয় নেই, এটা অপরাধ। তিনি ফোনটা তুলে নিলেন। নাবিলা আতঙ্কে চিৎকার করল, আপনি পুলিশ ডাকবেন? সালমা আক্তার বললেন, ডাকব, কারণ আমার বৌমার সাথে যা হয়েছে তা ক্ষমার যোগ্য নয়। রায়হান হাঁটু গেড়ে বসল, মা প্লিজ। দেরি হয়ে গেছে, সালমা আক্তার বললেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হল।
নাবিলা আর রায়হান দুজনকেই আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু হলো। জাল কাগজ, প্রতারণা, ষড়যন্ত্র সবকিছুর প্রমাণ একে একে সামনে আসতে লাগল। তানিয়া সোফায় বসেছিল, তার মাথা ভারী, কিন্তু চোখে অদ্ভুত এক স্থিরতা। সে জানে এই মুহূর্তটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছে। পুলিশ রায়হানকে নিয়ে যেতে উদ্যত হলে সে শেষবার তানিয়ার দিকে তাকালো। আমি সব ঠিক করে দেব, সে ফিসফিস করে বলল। তানিয়া তাকিয়ে বলল, কিছু ভাঙন আর কখনো ঠিক হয় না। রায়হানকে নিয়ে যাওয়া হলো, নাবিলাকেও। তাদের কান্না, অনুনয় কিছুই কারো মন গলাতে পারল না। ঘরে আবার নীরবতা। তানিয়ার মা এগিয়ে এসে তানিয়াকে জড়িয়ে ধরলেন। অনেক শক্ত হয়েছিস মা। তানিয়া চোখ বন্ধ করল। আজ প্রথমবার সে কাঁদল, কিন্তু এই কান্না দুর্বলতার নয়, মুক্তির। সালমা আক্তার ধীরে বললেন, এখন সামনে অনেক পথ, ডিভোর্স, মামলা সবই হবে, কিন্তু তুমি একা নও। তানিয়া জানালার দিকে তাকালো। বাইরে সূর্য ঢলে পড়ছে, আলোটা ম্লান কিন্তু পরিষ্কার। সে মনে মনে বলল, আমি ভাঙিনি, আমি বদলেছি, আর এই বদলটাই হবে তার নতুন জীবনের শুরু। এই ভাবনাটা তানিয়ার বুকের ভেতর গভীরভাবে গেঁথে গেল। পুলিশ চলে যাওয়ার পর বাড়িটা একেবারে ফাঁকা মনে হচ্ছিল, যেন বহুদিনের কোলাহল, চাপা ষড়যন্ত্র, লুকোনো মিথ্যে সব একসাথে বেরিয়ে গিয়ে দেওয়ালগুলোকে শূন্য করে দিয়ে গেছে। তানিয়া ধীরে ধীরে নিজের ঘরে গেল। এই ঘরেই সে স্বপ্ন দেখেছিল, সংসার সাজিয়েছিল, আবার এই ঘরেই তার সব বিশ্বাস ভেঙে চুরমার হয়েছিল। সে বিছানার ধারে বসে পড়ল। চোখে ঘুম নেই, ক্লান্তিও নেই, আছে শুধু গভীর এক বাস্তবতা। আজ থেকে তার জীবন আর আগের মতো নয়, আর সে সেটা মেনে নিতে প্রস্তুত। পরের দিন সকালেই উকিল আবার এলেন। এইবার বিষয়টা স্পষ্ট, ডিভোর্স, প্রতারণা, জাল কাগজ, মানসিক নির্যাতন সবকিছুর আইনি প্রক্রিয়া শুরু হবে। তানিয়া চুপচাপ সব শুনল, কোথাও দ্বিধা নেই, কোথাও ভয়ও নেই। রায়হান আর নাবিলাকে হেফাজতে নেওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ল। আত্মীয় স্বজন, পরিচিত মানুষ একজন একজন করে ফোন করতে লাগল। কেউ সমবেদনা জানায়, কেউ কৌতূহলী প্রশ্ন করে, আবার কেউ গোপনে দোষ খোঁজার চেষ্টা করে। তানিয়া সবার ফোন ধরল না। সে জানে এখন নিজের সাথে নিজের কথা বলার সময়। সালমা আক্তার দুপুরে তানিয়ার ঘরে এলেন, হাতে এক কাপ চা। খাও মা, তিনি বললেন, কাল থেকে তেমন কিছু খাসনি। তানিয়া চায়ের কাপ নিল। আপনি কষ্ট পেয়েছেন মা, সে শান্ত গলায় বলল। আপনার ছেলে। সালমা আক্তার হাত তুলে থামালেন। ওর দোষ ওর। মা হয়ে সত্যি বলছি, আমি লজ্জিত। আমি যদি আগে চোখ খুলে দেখতে পারতাম। তার গলা ধরে এলো। তানিয়া ধীরে বলল, সব দোষ নিজের কাঁধে নেবেন না, কিছু মানুষ নিজেরাই পথ বেছে নেয়। এই কথাটা সালমা আক্তারকে একটু শক্ত করল। তিনি তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। তুই চাইলে এখানেই থাকবি, এই বাড়িটা তোর। এই প্রস্তাবে তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি কিছুদিন বাবার বাড়ি থাকতে চাই মা, নিজের মতো করে ভাবতে চাই। সালমা আক্তার মাথা নাড়লেন। যা ঠিক মনে করিস, দরজা খোলা থাকবে। দুদিন পর তানিয়া বাবার বাড়ি চলে গেল। সেখানে তার নিজের ঘর, নিজের জানালা, নিজের আকাশ। মা প্রতিদিন তাকে আগলে রাখছেন, বাবা চুপচাপ পাশে আছেন, কিছু না বলেও সব বোঝাচ্ছেন। এই কয়েকদিনে তানিয়া অনেক ভেবেছে, ছোটবেলা থেকে সে কেমন ছিল, সব সামলানো মেয়ে, সব ছেড়ে দেওয়া মেয়ে, নিজের কষ্টকে ছোট করে দেখা মেয়ে। আজ সে বুঝেছে, নিজেকে ছোট করলে অন্যেরা সেটাকে সুযোগ বানায়। এক সপ্তাহ পর খবর এলো, রায়হানের চাকরি চলে গেছে। অফিস আর এইসব কেলেঙ্কারির সাথে নাম জড়াতে চায়নি। নাবিলার বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছে, তার পড়াশোনাও অনিশ্চিত হয়ে পড়েছে। খবরটা শুনে তানিয়ার মনে আনন্দ এলো না, দুঃখও এলো না, শুধু একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। সবকিছু তার নিজের গতিতেই এগোচ্ছে। ডিভোর্সের কাগজে সই করার দিন তানিয়া কোর্টে গেল। সাদা শাড়ি, মুখে শান্ত ভাব। রায়হানকে সামনে দেখে তার বুক কেঁপে উঠল না। সে মানুষটাকে আর নিজের জীবনের অংশ হিসেবে দেখে না। রায়হান কাঁদছিল। আমি জানি আমি ভুল করেছি, সে বলল। একটা সুযোগ। তানিয়া তার চোখের দিকে তাকালো। ভুল হঠাৎ হয়, ষড়যন্ত্র পরিকল্পনা করে হয়, দুটো এক না। এই এক বাক্যেই সব শেষ হয়ে গেল। কোর্ট থেকে বেরিয়ে তানিয়া যেন হালকা হয়ে গেল। বহুদিনের বোঝা নামল বুক থেকে। কয়েক মাস কেটে গেল। তানিয়া বাবার ব্যবসায় হাত লাগাতে শুরু করল। হিসেব, কাগজপত্র, মিটিং সব ধীরে ধীরে শিখছে। প্রথম দিকে মানুষ অবাক হয়ে তাকাতো, এখন সম্মান করে কথা বলে। তার চোখে আর সেই ভীরুতা নেই, আছে দৃঢ়তা।
একদিন সালমা আক্তার আর আনোয়ার হোসেন তাকে দেখতে এলেন, হাতে মিষ্টি। তুই আমাদের মেয়ে, আনোয়ার হোসেন বললেন, রক্তে না হলেও মনে। তানিয়ার চোখ ভিজে উঠল। আমি আপনাদের কৃতজ্ঞ। নাবিলা জেল থেকে জামিনে বের হয়েছে এই খবরও এলো, কিন্তু সে আর তানিয়ার সামনে আসেনি, হয়তো লজ্জা, হয়তো ভয়। এক বিকেলে তানিয়া ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। হঠাৎ মনে হলো সে আর আগের মতো নয়। সেই মেয়েটা যে বিশ্বাসে অন্ধ ছিল সে আর নেই, কিন্তু তার জায়গায় যে নারী দাঁড়িয়েছে সে অনেক বেশি শক্ত, অনেক বেশি সচেতন। মা এসে পাশে দাঁড়ালেন। একটা সম্বন্ধ এসেছে, তিনি হালকা গলায় বললেন, দেখবি? তানিয়া একটু হেসে বলল, আমি তাড়াহুড়ো করতে চাই না মা, তবে একেবারে নাও বলছি না। মা হাসলেন, এটাই তো চেয়েছিলাম, নিজের সিদ্ধান্ত নিজে নে। তানিয়া আকাশের দিকে তাকালো। লালচে আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। নতুন রাত আসছে, কিন্তু এই রাত আর ভয়ের নয়। সে মনে মনে বলল, আমি আবার শুরু করব, নিজের শর্তে। এই গল্প এখানেই শেষ নয়, কারণ তানিয়ার জীবনের গল্পটা এখনই সত্যিকারের অর্থে শুরু হয়েছে। এই বিশ্বাসটা দিন দিন আরও দৃঢ় হয়ে উঠছিল। ডিভোর্সের পর কেটে গেছে কয়েক মাস। সময় থেমে থাকে না, কষ্টও একসময় রং বদলায়। প্রথম দিকে রাত হলেই তানিয়ার বুক ভারী হয়ে উঠত। পুরনো স্মৃতি, ভাঙা বিশ্বাস, অসম্পূর্ণ স্বপ্ন সব মিলিয়ে ঘুম আসত না। কিন্তু ধীরে ধীরে সে শিখে ফেলেছে, স্মৃতিকে জয় করতে না পারলেও তাকে জায়গা দিতে হয়। জায়গা দিলে স্মৃতিও আর দম বন্ধ করে না। বাবার ব্যবসায় তানিয়া এখন নিয়মিত যায়। অফিসে ঢুকলেই সবাই সম্মান করে সালাম দেয়। কেউ আর তাকে কারো বউ হিসেবে দেখে না, দেখে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে। প্রথম মিটিংয়ে কথা বলতে দিয়ে হাত কেঁপে উঠেছিল, গলাও শুটিয়ে গিয়েছিল, কিন্তু সে থামেনি। আজ সেই তানিয়াই ফাইল খুলে সিদ্ধান্ত দেয়, হিসেব বুঝিয়ে বলে, দরকার হলে কঠিন কথাও বলে ফেলে। একদিন বাবার অফিসে বসে হিসেব মেলাচ্ছিল সে। হঠাৎ বাবা বললেন, তুই জানিস, এতদিন আমি ভাবতাম ব্যবসা মানেই শুধু পুরুষের কাজ। আজ বুঝছি আমি ভুল ছিলাম। তানিয়া মুচকি হাসল। ভুল বুঝলে সেটা মেনে নেওয়াই তো আসল বড় হওয়া বাবা। বাবা মেয়ের দিকে তাকিয়ে গর্ব লুকোতে পারলেন না। এদিকে সমাজের চোখও বদলাতে শুরু করেছে। শুরুতে যারা ফিসফিস করত, এখন তারাই বলে মেয়েটা সাহসী। কেউ কেউ আবার এখনও প্রশ্ন তোলে, এত বড় ঝামেলা কেন করল? তানিয়া এসব আর গায়ে মাখে না। সে বুঝে গেছে সবাইকে খুশি করতে গেলে নিজেকে হারাতে হয়। এক বিকেলে হঠাৎ সালমা আক্তার ফোন করলেন, মা, একটু দেখা করতে আসতে পারি? তানিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আসুন। সালমা আক্তার এলেন একা। চুলে পাক ধরেছে আরও, চোখে ক্লান্তি। বসেই বললেন, রায়হানের সাজা হয়েছে, খুব বেশি না, কিন্তু কলঙ্কটা সারা জীবনের। এই খবর শুনে তানিয়ার বুকের ভেতর কেমন একটা হালকা ব্যথা উঠল। ভালোবাসা নেই, টান নেই, তবু একসময়ের পরিচিত মানুষ বলে কথা। ও ঠিক হয়ে যাবে হয়তো, তানিয়া শান্ত গলায় বলল। সালমা আক্তার দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো, কিন্তু কিছু ভুলের দাম অনেক বেশি। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, আমি শুধু এটুকু বলতে এসেছি, তুই যেটা করেছিস সেটা ঠিক করেছিস। মা হয়ে আমার ছেলে ভুল করলেও সত্যিটা অস্বীকার করতে পারিনি। তানিয়ার চোখ ভিজে উঠল। আপনি পাশে ছিলেন বলেই আমি ভেঙে পড়িনি। দুজনের মাঝখানে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হলো, রক্তের সম্পর্ক না হলেও গভীর। নাবিলার খবরও মাঝে মধ্যে আসে। জামিনে বের হয়ে সে শহর ছেড়েছে। কোথায় গেছে কেউ ঠিক জানে না। মা বাবা শুধু বলেন ও এখন আগের মতো নেই। তানিয়া আর খোঁজ নিতে চায় না। কিছু অধ্যায় বন্ধ থাকাই ভালো। একদিন সন্ধেবেলা ছাদে দাঁড়িয়েছিল তানিয়া। আকাশে মেঘ, বাতাসে হালকা ঠান্ডা। মনে হলো এই ছাদে দাঁড়িয়েই সে একসময় কেঁদেছিল, ভাবছিল জীবন শেষ। আজ একই জায়গায় দাঁড়িয়ে সে নতুন পরিকল্পনা করছে। মা এসে পাশে দাঁড়ালেন। সেদিন যে সম্বন্ধের কথা বলেছিলাম, লোকটা আবার খবর নিয়েছে। তানিয়া মৃদু হেসে বলল, আমি এখনও পুরোপুরি প্রস্তুত না মা, তবে ভয়ও পাচ্ছি না। মা তানিয়ার হাত ধরলেন। এটাই তো চাই, ভয় নয়, পছন্দ থেকে সিদ্ধান্ত। তানিয়া বুঝতে পারল এই কথাটাই তার জীবনের সার কথা হয়ে গেছে। কয়েকদিন পর অফিসের কাজে অন্য শহরে যেতে হলো তাকে। একা ট্রেনে বসে জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ মনে হলো, একা থাকা মানেই একা পড়ে যাওয়া নয়, একা থাকা মানে নিজের সাথে থাকা। ট্রেন ছুটে চলল, দৃশ্য বদলাতে লাগল। তানিয়ার মনেও এক ধরনের হালকা উত্তেজনা। নতুন শহর, নতুন কাজ, নতুন পরিচয়। সে মনে মনে বলল,
আমি আর সেই মেয়ে নই যে অন্যের সিদ্ধান্তে বাঁচে। রাতের বেলা হোটেলের ঘরে বসে সে নোটবুক খুলল। অনেক দিন পর আবার লিখতে শুরু করল নিজের জন্য। কষ্টের কথা নয়, অভিযোগ নয়, ভবিষ্যতের কথা। শেষ পাতায় সে লিখল, আমি ভাঙিনি, আমি বদলেছি। যারা আমাকে দুর্বল ভেবেছিল তারা ভুল করেছিল, কারণ আমি শিখেছি নিজেকে বাঁচাতে গেলে আগে নিজেকে বিশ্বাস করতে হয়। নোটবুক বন্ধ করে তানিয়া জানালার পর্দা সরালো। বাইরে শহরের আলো ঝলমল করছে, নতুন দিনের ডাক। এই গল্প এখানেই শেষ, কিন্তু তানিয়ার জীবন তা এখনও চলমান, নিজের শর্তে, নিজের শক্তিতে, নিজের আলোয়।